সবাইকে স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির এই স্পোর্টসের আজকের আয়োজনে। এবং যখন এই কথাটা বলছি তখন আসলে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তো খেলছেই। ইনফ্যাক্ট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে 10টা দলই এখন মাঠে। ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে লড়ছে, পাকিস্তান সাউথ আফ্রিকা খেলা চলছে, আফগানিস্তান জিম্বাবুয়ে, মানে ক্রিকেটময় একটা সময়। আমরা আসলে ক্রিকেট নিয়েই কথা বলতে চাই, মেয়েদের বিশ্বকাপের কথা তো মেনশন করতেই হবে। সো আমাদের মূল ফোকাসটা আসলে বাংলাদেশ নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ আসলে বিশ্বকাপে, নারী ক্রিকেট বিশ্বকাপে আমাদেরকে ঠিক আশা জাগিয়েও শেষ মুহূর্তে ওভার দ্য লাইন যেতে না পারে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন যথারীতি আজকেও দুজন গেস্ট। একজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক লেজেন্ডারি রকিবুল হাসান, স্বাগত জানাচ্ছি রকিবুল ভাই। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন আরও একজন যিনিও বেশ পরিচিত মুখ অবশ্যই এনিগমা টিভির, আবু হুরাইরা তামিম। তামিম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অলরাইট, সো আমরা একটু সরাসরি যদি খেলার বিষয়ে যাই, এবং সেখানে যেটা সবচেয়ে আলোচিত প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশে এখনও আসলে ওই সেকেন্ড ম্যাচের টাই, এরপর প্রথম সুপার ওভার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে, ছেলেদের ক্রিকেট ইতিহাসে, সেখান থেকে বের হওয়া আসলে যাচ্ছে না। ওই একটা প্রশ্নই ঘুরে ফিরে আসছে যে কেন বাংলাদেশ তাদের বেস্ট পারফর্মার বল এবং ব্যাটে তাকে সুপার ওভারে নামালো না, রিশাদ হোসেন। এই প্রশ্নের উত্তর রকিবুল হাসান আপনার কাছে আছে কিনা? এই প্রশ্নের উত্তর মনে হয় আমার 18 কোটি লোকের কাছেও এখনো নাই। তবে আমার কাছে যেটা আছে, দ্য ফিনেস, তার শেষ বলা তার সব ভালো, একটা কথা আছে না? তো এখানে কি হচ্ছে, টি-20টা ইজ এ ওপেন গেম। যদিও এটা 50 ওভার্সের ম্যাচ আমরা খেললাম, যেটা নাকি সম্ভবতা খুব কম ছিল যে একটা টাইম ম্যাচে আমরা যাব। তারপর যখন আমরা গেলাম, এটা হয়তো একটা অন্য নতুন অভিজ্ঞতা, আগে হয়েছে, খুব কম হয়। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট যে কোনো ম্যাচে তো ম্যাচ ক্লোজ হয়। তো ওই ক্লোজে গিয়ে যে আমাদের দেখবেন, যদি আপনি কম্পেয়ার করেন বহুত বড় বড় ম্যাচে, আমরা ফার্স্ট সেশন, মিডল সেশন আমরা মোটামুটি ভালো খেলে গেছি। লাস্ট সেশনে যে উই সাকাম, ওয়াই, এই ওয়াই কোশ্চেনটাই বের করতে হবে অ্যান্সারটা। এবং এটা মনে হয় আমাদের স্পোর্টসের সবখানেই, মেয়েদের ক্রিকেটেও তাই, ছেলেদের ক্রিকেটে তাই, ফুটবলেও তাই, প্রবাবলি ফুটবলেও হচ্ছে। এটা আমি জানি না এটা জাতিগত দুর্বলতা কিনা, বাট উই গেট এক্সাইটেড। আমরা ওই সময় ওখানে হয় টেনশনগ্রস্ত হয়ে যাই অথবা এক্সাইটেড হয়ে যাই। আপনি দেখবেন অনেক সময় অনেক কিছু প্রাপ্তি যখন সামনে চলে আসে, এই আমার কাছে চলে আসছে, সোনার হরিণকে আমি দেখতে পাচ্ছি, এই ধরবো, আপনি অনেকটা সেই ঘুরে ফিরে আমাদের ফেরত যেতে হয় এখনো 2016। ওই জায়গার ব্রেক থ্রুটা আমাদের খুব দরকার। আমি আসলে একটু ওই একই প্রশ্নটাই, তামিম ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে ব্যাপক আলোচনা তোলপাড়, প্রেস কনফারেন্স এটা নিয়ে কথা বলেছেন, এবং সৌম্য সরকার যেটা বলেছেন এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশনই ছিল রিশাদকে না নামানো। সেই হিসাবেই আসলে সাইব, সৌম্য এবং শান্ত, অবভিয়াসলি চয়েসটা নিয়ে বিতর্ক। আপনি নিজে পুরো বিষয়টা দেখেছেন, এটা নিয়ে নিশ্চয়ই আমরা অনেক রিপোর্টও দেখছি, পড়ছি। আপনার আসলে অবজারভেশনটা কি এটা নিয়ে? আসলে যখন সুপার ওভারটা আসে, আমরাও খেলা দেখতেছিলাম, তো আমি বলতেছিলাম যে আসলে রিশাদ আসবে ব্যাটিংয়ে, রিশাদ আর সৌম্য, যেহেতু সেই ম্যাচে তারা ভালো ব্যাটিংয়ে ফর্মে ছিল এবং রিশাদের একটা দুর্দান্ত ইনিংস ছিল। তো আমরা আশা করছিলাম যে রিশাদ আসবে, যেই আসুক রিশাদের সাথে আসবে। বাট আমরা দেখলাম যে আসলে সৌম্য আর সাইফ হাসান আসলো। সাইফ হাসানও ক্যাপেবল, সৌম্যও ক্যাপেবল, তারা ভালো প্লেয়ার। বাট সেই ম্যাচের জন্য রিশাদ হোসেন ছিল 1 নাম্বার, বোলিং এবং ব্যাটিং। আমরা বোলিংও তাকেই আশা করেছিলাম, বাট দেখলাম যে স্লো উইকেটও আপনাকে মুস্তাফিজকে দেওয়া হলো। তো মুস্তাফিজ ডেড ওভারে ভালো, বাট এই উইকেটে স্পিনার ভালো, যেটা ওয়েস্ট ইন্ডিজ কাজে লেগেছে। তারা কিন্তু স্পিনারকে আকিল হোসেনকে আনছে, এই বিষয়টা আমরা কিন্তু কাজে লাগাতে পারি। আমরা জানি যে আমাদের উইকেট স্লো, তারপর আমরা পেসারকে নিয়েছি। এখানে আমাদের একদম কনফার্ম ভুল সিদ্ধান্ত, এতে কোনো সন্দেহ নাই। ওকে, তারপর আপনার ব্যাটিংটা, এটা রিশাদ নামলে যে জিততো এটা আমি বলতে পারি না, বাট অ্যাট লিস্ট তিনে শান্তর জায়গায় রিশাদকে আসলে নামানোর একটা চিন্তা চয়েস হওয়া উচিত ছিল 1 নাম্বার রিশাদ। ইনফ্যাক্ট আকিল হোসেন যিনি বোলার ছিলেন, তিনিই ম্যাচ শেষে খুবই অবাক হয়েছেন, বিস্ময় জানিয়েছেন যে কেন রিশাদকে নামালো না বাংলাদেশ দল, তাদের বেস্ট ব্যাটার। আচ্ছা, আমরা যখন এই কথাগুলো বলছি তখন আসলে অবভিয়াসলি এখন সিরিজ নির্ধারণী খেলা, কিন্তু এই সিরিজের বোধহয় সবচেয়ে আলোচিত চরিত্র হচ্ছে রিশাদ, শান্ত, আকিল। ওয়েস্ট ইন্ডিজের 50 ওভার স্পিনার দিয়ে বল করানো, সব কিছুর বাইরে হচ্ছে মিরপুরের উইকেট। এবং সবারই আসলে নজর থাকবে সিরিজ শেষে ম্যাচ অফিসিয়ালরা অবভিয়াসলি একটা রিপোর্ট দেবেন। মিরপুরের উইকেট আগেও ডিমেরিট পয়েন্ট পেয়েছে, আইসিসি থেকে এটাকে দেখা হয়েছে। আমাদের সঙ্গে একজন ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন রকিবুল হাসান আছেন, আরও বড় দায়িত্ব এখন আপনি আছেন। আপনার দৃষ্টিতে আসলে কি অপেক্ষা করছে, মানে এই উইকেটটা কি আসলেই চিন্তার ব্যাপার কিনা, বা ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টে কিছু আসতে পারে কিনা? আমি জানি না ম্যাচ রেফারি কী রিপোর্ট করবে এটার, এই সম্বন্ধে এখানে ডিমেরিট পয়েন্ট সে দিবে কিনা। আমরা কিন্তু অনেক আগের থেকে ডিমেরিট খেয়ে বসে আছি, বাট একটা বছর কোনো রকম আমরা উতরেছি, যার জন্য ওটা আবার মুছে গেছে, হয়তো 2 বছরে দেয় নাই, 1 বছরে দিয়েছে।
তো এই যে উইকেটের সিরিজটা আমরা খেলছি, এটাকে আপনি কি বলবেন? সোজা বাংলায় আমাকে যে প্রশ্ন করে আমি বললাম, শাক দিয়ে মাছ ডেকে কোনো লাভ নাই। আপনি মাছকে ঢেকে রাখলেন, ইউ আর চিটিং আওয়ার সেলফ। আমরা নিজেদেরকে আমরা ক্ষতি করছি। আমি যখন বাইরে খেলতে যাব, দেশে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, দে উইল নেভার গিভ মি এ উইকেট লাইক দিস। তো এখন হ্যাঁ, আমি জানি ব্যাক অফ দ্য মাইন্ড আমার কাছে মনে হয় যে আমাদের টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের যারা দায়িত্বে আছে, ক্রিকেট অপারেশনস, তাদের মাথায় একটা জিনিস খেলছিল, যেটা কম বেশি আপনার আমার দুজনেরই একটা সংখ্যায় আছে আমাদের, যদি আমরা 10 নম্বর অবস্থান করছি, যে বিশ্বকাপে যদি আমাদের ডিরেক্ট কোয়ালিফাই করতে হয় আমাদেরকে অনেকগুলো ম্যাচ জিততে হবে। তো দিস ওয়াজ দ্য অপরচুনিটি, যে ওয়েস্ট ইন্ডিজ অপেক্ষাকৃত ওরকম শক্তিশালী দল না, দে আর স্ট্রাগলিং, তাদেরকে পেয়েছি আমরা। এরপরে আয়ারল্যান্ড হয়তো আসবে, তাকেও কাগজে কলমে ধরা যায় যে আমাদের থেকে দুর্বল টিম, ইয়েস দুর্বল, সেখান থেকে আমরা 3টা ম্যাচ যদি জিততে পারি, সো উই গো আপ। 9-এ যদি আমরা ঢুকে যেতে পারি, 9-8, যেহেতু সাউথ আফ্রিকা আয়োজক, সো 9-এ থাকলেও আসলে চলবে, থাকলে অসুবিধা নেই। তো এখন সেটা করতে যেয়ে আমরা কি করলাম? আমরা তো সেই প্রত্যাশিত বা সেই পরিকল্পিত বলবো যে কাজটাও হলো না। এক্স্যাক্টলি, ধরেন এরকম সিরিজ জিতে আসলে অ্যাচিভমেন্টটা কি, মানে আপনি কি প্রমাণ করতে চাইছেন? যেটা আপনি বলেছেন অবভিয়াসলি এটা একটা রিজন, কিন্তু স্টিল আমাদের স্ট্রাগলটা তো আসলে থেকেই যাবে। আবু হুরায়রা তামিম, এই উইকেটের নিয়ে আসলে ধরুন আমাদের কিউরেটর চেঞ্জ হয়েছে, নতুন কিউরেটরকে আনা হয়েছে, বাট উইকেটটা ঘুরে ফিরে সেই একই রকম নাকি তার চেয়ে খারাপ, কি বলবেন আপনি? বর্তমান যে অবস্থা তার চেয়ে খারাপই মনে হচ্ছে আমার কাছে। আরেকটা যেটা রকিবুল ভাই কথাটা বললে একদম সত্যি কথা বলছে, যে আমরা আসলে কি করতেছি, আমরা আসলে নিজেদের সাথে প্রতারণা করতেছি। আপনি যদি এই উইকেটে খেলেন, আপনি কখনো একটা সলিড ব্যাটসম্যান পাবেন না, কখনই আপনি একটা ভালো বলার পাবেন না, কখনই আপনি একটা ভালো অলরাউন্ডার পাবেন না। আর যদি আপনাকে ভালো খেলোয়াড় তৈরি করতে হয়, ভালো প্লেয়ার তৈরি করতে হয়, অবশ্যই ভালো উইকেট লাগবে, সেটা বলিংয়ের ক্ষেত্রে বলেন বা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে দেশের বাইরে যখন হয়, আমরা আসলে সাফল্য পাই না বা সেইভাবে আমাদের নিজেদেরকে মেলে ধরতে পারি না। একটাই কারণ, আমরা আসলে ভালো উইকেটে খেলতে পারি না, খেলতে চাই না, যার জন্য আমাদের এই অবস্থা। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আগে, যে আমরা আসলে স্পোর্টিং খেলে, উইকেটে খেলে আমরা অভ্যস্ত হবো, তারপর আমরা বড় বড় টুর্নামেন্টে আমরা বলবো যে আমরা ট্রফি জিতবো, তার আগে আমরা এই কথাটা আসলে মুখ দিয়ে বলবো না, না জেতা পর্যন্ত। রাইট, কারণ হচ্ছে উইকেট আসলে এবারে এতটাই বেশি আলোচনায় একদম প্রথম ওভার থেকেই, মানে যদি ওয়েস্ট ইন্ডিজের কথাই বলি, যে দলটা পেস বোলিংয়ের জন্য বিখ্যাত, রকিবুল হাসান নিশ্চয়ই জানেন, পেস কোয়ার্টেট পুরো পৃথিবীতে ত্রাস ছড়িয়েছেন। সেই ওয়েস্ট ইন্ডিজে একটা সময়, মানে এটা কখনোই হয়নি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে, পুরো 50 ওভার বল স্পিনাররা করেছেন, এবং এটা যে ওয়েস্ট ইন্ডিজ করবেন, মানে কেউ কি কোনোদিন ভাবতে পেরেছিল রকিবুল ভাই? ইজ নট ইভেন দ্য ওয়াইল্ডেস্ট গেস পৃথিবীর। আর যেটা নাকি তামিম যেটা এই কথাটা বললো, যে উইকেট নিয়ে যে কথা বললো, এখানে কিউরেটার, এটা আমি প্রথমে বললাম না যে শাক দিয়ে মাছ ঢাকতেছি আমরা, ইটস এ ফলস ইমপ্রেশন হচ্ছে আমাদের। এক্স্যাক্টলি, একটা বোলার যদি ভালো করে ফেলে, সে মনে করে আমি কি হনরি, কিন্তু ওই বোলারই যখন একই বল করতেছে যখন ট্রু উইকেটে, তখন কিন্তু সে এরকম ইম্প্যাক্ট ফেলতে পারছে না। এটা তার জন্য খারাপ, টিমের জন্য খারাপ, ওভারঅল ক্রিকেটের জন্য খারাপ। তো এখানে আপনি দেখবেন যে উইকেটটা তৈরি করা হয়েছিল, উইকেট তৈরি হবে একটা ভারসাম্য রাখতে হবে। রাইট রাইট, আমি মনে করি অলওয়েজ এভরি কান্ট্রি, সব দেশ কিন্তু একটা অ্যাডভান্টেজ নেয়, হোম অ্যাডভান্টেজ বলে একটি আছে। আমার যদি বোলিং স্ট্রেংথ থাকে, আমি বোলিং বান্ধব একটু উইকেট করবো, বাট ইট ক্যান বি 60-40, ইট ক্যান বি 70-30, লাইক ওই রকম না যে উইকেট আমরা দেখলাম ফার্স্ট আওয়ার থেকে এত বড় টার্ন, এতই। আর আমাদের কিন্তু একটা স্মৃতি আছে ওরকম, 2024 টি-20 বিশ্বকাপের আগে আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতেছিলাম এরকম উইকেটেই খেলে, কিন্তু পরে আসলে সেটা কোনো ইম্প্যাক্ট ফেলেনি বা রাখেনি আসলে টুর্নামেন্টে গিয়ে। সো এগেইন আমরা যখন ঘরের মাঠে খেলছি, আসলে ঘরের মাঠে এটা একটা বিরাট বড় ডিবেট, বিতর্ক উইকেট নিয়ে, কিন্তু স্টিল বাংলাদেশ শেষ পর্যন্ত যদি পার্থক্যটা আসলে ওইটাই গড়ে দেবে যে আসলে পয়েন্ট পাচ্ছেন কিনা, বিশ্বকাপে আপনি কোয়ালিফাই করতে পারছেন কিনা। কিন্তু আমরা যদি এখন বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে তাকাই, এবং সেখানে এই মুহূর্তে ধরুন টপ অর্ডার নিয়ে একটা তো চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেখানে সাইফ আমাদের একমাত্র এখন দেখা যাচ্ছে অটোমেটিক চয়েস, হয়তো সৌম্য সেখানটায় ভালো করছেন কন্টিনিউ পারফরমেন্স, কিন্তু মিডল অর্ডারে বাংলাদেশের যে দুর্বলতা আমরা টি-20-তে দেখেছি, ওয়ানডেতেও একই রকম একটা অঙ্কনকে যুক্ত করেছে, বাট স্টিল বাংলাদেশের মিডল অর্ডার আসলে আমাদের ওই অভাবটা পূরণ করতে পারছে কিনা, যেটা ধরুন আমাদের সিনিয়র ক্রিকেটাররা দিনের পর দিন দিয়ে গেছেন। অবশ্যই না, সেটা তো আপনার সেটার 50%ও যদি তারা পূরণ করতে পারতো, তাহলে এই ম্যাচ হারার কথা না। আর সেই স্কোরও 50 ওভারে 200 রান হয় না, তারা পারতেছে না বলে আমরা আসলে এই ম্যাচ হারতেছি।
আপনাকে একটা টিমের মধ্যে আসলে একজন দুইজন ওই 50 করলে বা এই 190-200 রান করলে 50 ওভারে এখন যথেষ্ট না, যেটা এখন T20-তে 300 রান হয়ে যাচ্ছে, সেখানে আপনি 200 রান করে কীভাবে জেতার আশা করেন? তারপর কিছুদিন আগে তারপর আফগানিস্তানের যে জলযন্ত্র প্রমাণ 100 রান করতে পারতেছেন না, যে ব্যাটিং ব্যর্থতাটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনাকে চিন্তা করতে হবে। এখনই আসলে উদ্যোগ নেওয়ার সময়, এবং এটার জন্য শুধু আপনাকে যে মাঠের খেলোয়াড়দেরকে দায়ী করবেন সেটার পক্ষেও আমি না, এটার জন্য কোচিং স্টাফ প্লাস বোর্ডে যারা আছে তাদেরও দায়িত্ব নিতে হবে। তারা শুধু নির্বাচন করবে, চেয়ার নিয়ে বসে থাকবে, সেটার পক্ষপাতিত্ব আমি না। তাদের চেয়ারের খেলা শেষ হয়ে গেছে, এখন তাদের মাঠের দিকে নজর দিতে হবে। তামিম ভাই অলওয়েজ এরকম স্ট্রেট কাট কথা বলেন, কড়া সমালোচনা করেন, এবং আসলে এটারও দরকার আছে আমাদের মনে হয়। আমি একটু পিছিয়ে যেতে পারি? জি শিওর শিওর। যে যে আলোচনাটা হচ্ছে, যে সমালোচনা হচ্ছে যে কেন রিশাদ না, এই কেন রিশাদ না এবং কেন রিশাদ, এর উত্তরটা কিন্তু কারো কাছে নাই, টেকনিক্যালি নাই। হয়তো 10% লোক জানে, ওই 10% মধ্যে হয়তো আপনি আছেন, আমি আছি, কিন্তু আমাদের ওখানে বক্তব্যের সের কোনো ইম্প্যাক্ট না, অফিসিয়াল কোনো বক্তব্য তো নাই। ইটস ভেরি সিম্পল। আপনি যখন নাকি আপনার টিউনড আপ থাকবেন, আপনি যখন সিঙ্গার হন, গায়ক হন, আপনার গলা যদি বসা থাকে আপনি গান গাইতে পারবেন না। কিন্তু আপনার গলার স্মুথ, আপনার গলার ফ্লো আছে, একটা ফ্লোতে থাকে যখন, হি ইজ দ্য ম্যান অর শি ইজ দ্য গাই, শি ইজ দ্য লেডি, দে উইল পারফর্ম গোল্ড। কি হয়েছিল ওই দিন? হু স্কোরড দ্য ম্যাক্সিমাম রানস ইন কুইক ফায়ার টাইম? ইট ওয়াজ রিশাদ। ঠিক আছে, 14 বলে সে 37 রানস করলো, 39 বোলিংয়ে সে উইকেট পাইলো। হি ইজ টিউনড আপ, টিউনড হয়ে আছে, টু গেট হিম অন। খেলা তো একটা ওভারের হবে, আর ও রাইট হ্যান্ড ব্যাটসম্যান, তার সঙ্গে লেফট হ্যান্ড পার্টনার যেই থাকুক, ফেয়ার এনাফ এইখানে। কিন্তু আমরা এই কাজটা করলাম না। আজকে যদি ওই কাজটা করতাম, বলছি না যেটা তামি বলেছে ও নামলে যে হয়ে যেত না, বাট ইউ হ্যাভ টু গো উইথ দি টাইট, স্রোতের সঙ্গে, ঢেউয়ের সঙ্গে আপনাকে থাকতে হবে, পরিস্থিতির সঙ্গে থাকতে হবে। কিন্তু আমরা করি নাই। আমার মাথায় এখনও খেলে না, আমি স্টেডিয়াম থেকে বেরোচ্ছি বা কথা বলছি, এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষও আমার কাছে আনছে, আমার কোনো উত্তর ছিল না। আমি বলছি আপনারা রাইট, আপনারা ঠিকই বলেছেন, এটা হলে ভালো হইতো। বাট আমি তো ওইভাবে সমালোচনা করতে পারি না সবসময়, কারো সবই। বাট এত এত বড় বড় ভুলগুলি যখন হয়ে যায় না, তখন কিছু করার থাকে না। ইট ওয়াজ এ ম্যাসিভ একটা মিস্টেক। এই প্রোগ্রামের আগেও রকুল ভাই আলাপ করছিলাম যে এক ওভারে 10 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশে 11 রান লাগতো, সেখানে বাংলাদেশ গিফট পেয়েছে 4 রান, এক বলেই 4 রান হয়ে গেছে। তামিম ভাই আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে, ফ্রি হিট ধরুন ম্যাচে কাজে লাগাতে না পারে এবং সুপার ওভারে না লাগাতে পারে, একটা যে বড় রকমের ক্রাইম, সেটা অনেকটা স্বীকারও করেছেন সৌম্য সরকার নিজে। বাট স্টিল এই জায়গাটাই আসলে আপনার কি মনে হয় যে এইটা শুধু সৌম্য সরকার একার দায় না? আমার মনে হয় যে বাংলাদেশের পুরো ব্যাটিং বা কোচিংকে আপনি কথা বলছেন, প্রত্যেকেরই বোধহয় এটার একটা দায়টা নিতে হবে যে কিভাবে ফ্রি হিটটাকে আপনি কাজে লাগাতে পারবেন, সেটার যথাযথ প্রস্তুতি বাংলাদেশের আসলে নাই। অবশ্যই শুধু ফ্রি হিট না, আপনাকে দেখবেন যে এই ক্রাইসিস মোমেন্টে শেষের দিকে যেমন 1 ওভারে 7 রান দরকার, 1 ওভারে 5 রান দরকার, যেমন আমাদের এই যে কাজে লাগাতে না পারার পরও আপনার হয়ে গেছিলো যে 5 রান হয়ে গিয়েছে, তো আমাদের শেষ 5 বলে 6 রানের দরকার ছিল। সেইখানে আপনি যে ফ্রি হিটকে মারলো, বড় ক্যাচ হলো, এরপরও তারা কি করলো, বড় শট মারার জন্য বিগ শটে গেল, বল ডট হইলো। আমাদের তখন চিন্তা করা দরকার ছিল সিঙ্গেল ডাবল, তখন দুইটা বল যদি আপনার সিঙ্গেলস নিয়ে দিতে পারতো, তাহলে আপনার 3 বলে 4 রান। তারপর তুমি একটা বড় শট মারো না, কিন্তু নাইমাই তুমি বড় শট মারতে যাও, তুমি এই কোথাও বড় ডট হয়ে যাচ্ছে, তুমি তার চেয়ে ভালো একটা সিঙ্গেলস নাও, তাহলে ম্যাচটা কখনই হারে না। এই চিন্তাটাই তারা কেন করেন আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না, যে বাংলাদেশি ব্যাটসম্যানরা কেন মনে করেন সিঙ্গেলস খেলে ম্যাচ জেতা যায়। রাইট, মানে আফসোস আর হতাশার গল্পের কোনো শেষ নেই, কারণ আমরা যখন এই সুপার ওভারের আফসোস হতাশার কথা বলছি, তারও আগে আরেকটু পিছনে গেলে বোধহয় এই সুপার ওভারে ম্যাচটা আসার কথা না, যদি সোহান ওই ক্যাচটা নিতে পারতেন। এনিওয়ে, ইটস অল পার্ট অফ ক্রিকেট, কিন্তু একটা জায়গায় বোধহয় আতশ কাচের নিচে চলে এসেছে মেহেদী হাসান মিরাজ, তার পারফরমেন্স অ্যাজ আ ক্যাপ্টেন। রকিবুল হাসান ভীষণ আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে শেষ ম্যাচেও তার বোলিং ঠিকঠাক মতো তিনি ব্যবহার করতে পেরেছেন কিনা সেই প্রশ্নটা থাকছে। সাইফকে আনা হয়েছে, মুস্তাফিজের ওভার তিনি শেষ করতে পারেননি, নিজে কখন বোলিংয়ে আসছেন, পারফর্ম করতে পারছেন না, সব মিলে মেহেদী হাসান মিরাজ কি ভীষণ চাপের মধ্যে তার ক্যারিয়ারের এই সময়টাই? এই সিরিজে আমরা কিন্তু আন্ডারডগ টিম ছিলাম না, ওয়েস্ট ইন্ডিজ আন্ডারডগ টিম ছিল। আমাদের তো ওরকমভাবে হাঁটা উচিত ছিল মাঠে, ওরকমভাবে এক্সপ্রেস করা উচিত ছিল দ্যাট লিডিং ফ্রম দ্য ফ্রন্ট উইল উইন দ্য ম্যাচ। এই মেসেজটা অপোনেন্টের কাছে আমরা আমাদের বডি ল্যাঙ্গুয়েজও দিতে পারি নাই, আমাদের কর্মকাণ্ডও দিতে পারিনি, আমাদের বোলিং হ্যান্ডলিং ওইরকমভাবে হয়নি। আমি পুরোপুরি দোষ দিব না। এখন যদি আপনার সৈন্যরা যদি গুলি ছুঁতে না পারে ঠিকমতো, তো আপনি তাদের শিখাই দিলেন ট্রিগারটা এই জায়গা করতে হয়, ট্রিগারটা ওইভাবে অ্যাঙ্গেল করবা, আপনি কী করবেন?
আপনি যে প্রসঙ্গটা এনেছেন দ্যাট ওয়াজ মিরাজের ক্যাচ। ওই যে ক্যাচটা আপনি সোহানের কথা বলেন, সোহান যে দৌড়ে ওখানে গেছে বিকজ একটাই কারণ ওখানে আমার হিসাবে হাতে বড় গ্লাভস, ওটার ভিতরে যদি কোনো বলটাকে সেটেল করাইতে পারে বল উইল বি দেয়ার। বাট Miraj was attacking the ball. He was coming from right behind the ball. আর মিরাজ ইজ ব্রিলিয়ান্ট ফিল্ডার, ঠিক আছে সব দিক দিয়ে। মিরাজকে যদি আপনি সমালোচনা করতে চান তাহলে একটা জায়গায় সমালোচনা করতে পারবেন আপনি। There was no business to have মোস্তাফিজ রহমান bowl the overs because এই ধরনের শর্টকাট ম্যাচে এক ওভারের খেলাতে পেস বোলার যখন বোলিং করে আবার আপনি থার্ড ম্যান ভিতরে রাখছেন, ফাইন লেগের ভিতরে রাখছেন, একটা কাঞ্চি হয়ে গেল, একটা হয়ে গেল, যেটা হয়েছে প্রথম 4 বলে দেখেন 4টা বোনাস রান পেয়েছি আমরা। ফার্স্ট বল ওয়াইড, সেকেন্ড বল নো বল, তারপর একটা ওয়াইড, তারপর একটা ওয়াইড, এক্সট্রা বলও পেয়েছি। 4 রানস ইন ফার্স্ট 1 বল and we still lost the match. এটা হয় না। তো এইটা কেন হয়, কিসের জন্য হয়, এটা প্লেয়ারদের বের করতে হবে। টিম ম্যানেজমেন্ট পার্টিকুলারলি যে যারা নাকি টিমকে হ্যান্ডেল করছে, প্রেস কনফারেন্সে যে আমাদের সৌম্য সরকার কী বলেন যে এটা ক্যাপ্টেন আর কোচ তারা নির্ধারণ করে দিয়েছে। তার মানে আমার উপরে কোচের আস্থা বেশি ছিল। আমি প্রমাণ করেছি যে আস্থা রাখাটাই ভুল হয়ে গেছে, কেন আমাকে পাঠাইছি। এবং সবাই বলতেছে যে যাওয়া উচিত ছিল রিশাদের। ভাই তো টিম কোচ তারা এই ব্লান্ডারটা করে, এই যে চিন্তাটা আমাদের মাথায়। হ্যাঁ আপনি বলতে পারেন রকুল ভাই আপনি তো অনেকদিন খেলেছেন, ইউ আর ইনভলভ উইথ ইন্টারন্যাশনাল ইভেন্টস, দেখেন ফলো করেন, ফাইন, আই এম নট এ ফেরেশতা, আমি ভুল করি, ভুল হতেই পারে। বাট যেটা একেবারে তৈরি হয়ে আছে, রেডিমেড হয়ে আছে ওখানে, যখনই আমার হয়ে গেল অতিরিক্ত রান, এক্সট্রা রান চলে আসছে, তারপর আমি ম্যাচ হারবো কেন? এটার কোনো এক্সকিউজ নাই। আর কোচের কাজটা কী বা ক্যাপ্টেন কেন এত ইন্টারফেয়ার করে, যেটা আমি বলবো যে আপনি মেয়েদের ব্যাপারে আসলে দেখবেন আমাদের উই শুড চেঞ্জ দ্য এন্টায়ার সেট আপ। আমাদের মেয়েদের যে কোচিং সেট আপটা আছে বাংলাদেশে সাদা চামড়া, সরি ফর মাই লাইফ, এটা কোনো রেশিয়াল কথা আমি বলছি না, জাস্ট বোঝানোর জন্য যে উই মাস্ট হ্যাভ এ কোচ ফর এ লেডিস টিম ফ্রম এ হোয়াইট কান্ট্রি। কেন জানেন? আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, যখনই শ্রীলঙ্কান কোচ আসছে, যখনই পাকিস্তানি কোচ আসছে, যখনই ইন্ডিয়ান কোচ আসছে বা আমাদের উপমহাদেশে, ওরাও ভাত খায়, আমরা ভাত খাই। আমরা তো পান্তা ভাতটা খাই, ওরাও তো লেদা খিচুড়ি খায়, কিন্তু খায় একই জিনিস। মানসিকতা ডেভেলপড হয়েছে এখানে, ইমোশন বেশি কাজ করে, বন্ধুত্ব হয়ে যায়, রিলেশনশিপ খুব ডেভেলপ করে। কিন্তু আপনি একটা সাদা জামা, এবং তখন এই শব্দগুলো আমরা শুনতে পাই, গ্রুপিং, সিন্ডিকেট, নানান রকম কথাবার্তা চলে আসে সামনে, which is very unfortunate. Very unfortunate শুনতে পাই আমরা, সত্য বলতে যাই না। Whenever you'll have an outside coach, আপনি দেখবেন things will do. Look at football, আপনি কম্পেয়ার করেন এই বাটলারকে নিয়ে কত কিছু করলো, আন্দোলন হইলো, প্লেয়ার্স মুভমেন্ট করলো, বাট ফুটবল ফেডারেশন স্টাক টু দেয়ার অবজেক্ট প্ল্যান। নো, হি রিমেইনস। আলটিমেটলি ওই টিমকে দিয়েছে চ্যাম্পিয়ন করেন, সবই করলো। এখন কী হলো, ওই মেয়েদের যেটা করছে, 8টা মেয়ে 7টা মেয়ে প্লেয়ার্স পাওয়ার দেখাইতে গেছে, নেভার, দরকার নাই তো। বাট কোচদের কাজ, ওদের কাজও শুধু আমি আসলাম, প্র্যাকটিস করালাম, এটা দ্যাটস নট দ্য অনলি জব। রকুল ভাই আপনি একটু চা বা কফি নিতে পারেন। আমরা আসলে যেহেতু রকুল ভাই মেয়েদের প্রসঙ্গ, ক্রিকেটের প্রসঙ্গে, আমরা একটু এটাতেই যেতে চাই। সেমিফাইনালের জন্য লড়াই চলছে, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যেই জিতবে সেই আসলে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনালের 4 নম্বর দল। আগের 3টা দল আগে কনফার্ম হয়েছে। বাট আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ বিশ্বকাপে গিয়েছিল 2টি ম্যাচ জেতার লক্ষ্য আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম। একটা হচ্ছে পাকিস্তান, একটা শ্রীলঙ্কা। পাকিস্তানের সঙ্গে ফার্স্ট ম্যাচ তারা জিতেছে, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে জেতার সম্ভাবনা তৈরির আগেও ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সঙ্গে আমরা খুব জেতা ম্যাচ কাছ থেকে ফিরে এসেছি। সো উই আর সো কনফিডেন্ট যে শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিতবো। কিন্তু কি হলো লাস্টে এসে, তামিম ভাই এগেইন ওই প্রশ্নের উত্তর আছে কিনা যে 4 বলে 4টে উইকেট চলে যাবে বাংলাদেশের, 12 বলে 12 রানের সহজ সমীকরণ উইথ 6 উইকেটস ইন হ্যান্ড করতে পারবে না? হ্যাঁ, তার আগে দেখেন আপনি 45.1 বল, সেখানে আপনার 174 ফর 4, সেখান থেকে আপনার 29 বলে 27 রান দরকার, হাতে 6টা উইকেট। তো সেখান থেকে ম্যাচ কিভাবে হারে বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিয়েছে। তো হাউ টু লুজ আ ম্যাচ। আপনি যদি বলেন যে হ্যাঁ ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অবশ্যই অনিশ্চয়তার খেলা, কিন্তু এই রকম সিচুয়েশনে যখন হারে আসলে আমাদের খুব খারাপ লাগে, আমাদের আসলে এই লাগে। এই ম্যাচটা আমাদের আসলে জেতা উচিত ছিল, এবং মেয়েরা আসলে আপ্রাণ চেষ্টা করেছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের ফেস দেখে, যখন আমরা ক্যামেরাতে দেখেছি, তাদের যে ইমোশনাল মুখগুলো দেখেছি, আমরা খুব খারাপ লেগেছে যে আসলে তারা আসলে অনেক কেঁদেছেও, যেটা অ্যাবসেন্স ছেলেদের ক্রিকেটে। তারা কিন্তু
বোল্ড আউট হওয়ার পরে কিন্তু তারা হাসতেছে, মানে একটা ক্যাচ মিস করেছে হাসতেছে, তাদেরকে তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলতেছি আমার এটা পছন্দ না। না ওই হাংরিনেসটা জয়ের জন্য চেষ্টাটা, মেয়েদের খেলাটা আপনি দেখছেন নিশ্চয়ই যে সাউথ আফ্রিকার সাথে যখন হারলো তারা কিন্তু মাঠে প্রায় সবাই কাঁদছে কিন্তু। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা এটা কিন্তু আমাদেরকে ছুঁয়ে যায় আসলে। তারা কিন্তু চেষ্টা করছে এবং তারপরের ম্যাচে কিন্তু আপনার ইংল্যান্ডের সাথে খুব দুর্দান্ত ম্যাচ খেলেছে। তো শ্রীলঙ্কার সাথে তো জেতা ম্যাচ আসলে, এটা হারছে, এটা আমি আসলে কিছুটা বলবো যে ভাগ্যেরও দোষ। সেখানে ওই নিগার সুলতানা আর ইসে ছাড়া ডাবল অঙ্কে কেউ যেতে পারেনি, এটা একটা মানে ব্যর্থতার অন্যতম কারণ। এতগুলা প্লেয়ার মধ্যে ডাবল অঙ্কে কেউ যেতে পারেনি, ম্যাচটাকে জেতাতে পারলো না, এটা আসলে আনবিলিভেবল। এটা হয়ে গেছে আসলে, এটা সবসময় হয় না, তা আমাদের ক্ষেত্রে হয়। মেয়েরা এখন শেষ ম্যাচ ভারতের সঙ্গে খেলবে, অনেকটা এখন নিয়ম রক্ষার ম্যাচ, বাট মেয়েদের ক্রিকেটটা নিয়ে যে আলোচনা সবসময় হয়, রকিবুল হাসান আপনি বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত ছিলেন, দেখেছেন, জানেন যে মেয়েদের সুযোগ সুবিধা নিয়ে কথা হয়, তাদের বেতন নিয়ে কথা হয়, কিন্তু ধরুন এরকম বিশ্বকাপের মঞ্চে যদি তারা পারফর্ম করতে পারতো, প্রবাবলি তারা নিজেদের দাবিকে আরও বেশি জোরালো করতে পারতো। কিন্তু আপনি যদি অ্যাজ এ নিউট্রালি বলেন আসলে এই পার্থক্য কতটা এবং এটা আসলে আমরা কীভাবে মেয়েদের ক্রিকেট আসলে কী করার আছে? একটা তো আপনি বলেছেন কোচিংয়ে অবশ্যই একটা কোচিং স্টাফে পরিবর্তন, এর বাইরে আসলে সুযোগ সুবিধা নিয়ে যে আলাপটা হয় সেটা আসলে কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হয়? যৌক্তিক তো অবশ্য, ফ্যাসিলিটিস যত বেশি দেবেন, বাট আমি সবসময় বলি যে অ্যাকাউন্টেবিলিটির কথা। আমি আপনাকে যত ফ্যাসিলিটিস দেই না কেন, আজকে আমরা ন্যাশনাল ক্রিকেট টিম যেটা ছেলেদের, কারো কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আমি কিন্তু আমার একটা লেখাতে বা একটা বক্তব্যে বলেছি যে পারফরমেন্স বেসড স্যালারি হইতে হবে। আপনি এখানে বসে একটা কাজ করতেছেন, আপনি বেস্ট অ্যাঙ্কার ডেভিড ফ্রস্ট কিন্তু $1,00,000 নিজে কোনো প্রোগ্রামই করতো না। কেন? অবশ্যই ওই $1,00,000 আপনাকে ডেলিভার করবে, তো সেই ইনসেন্টিভটা ওরকম থাকবে। বাট ডেভিড ফ্রস্ট ইজ টু আর্ন দ্যাট মানি। তার পার্সোনাল চার্টার প্লেনে বিভিন্ন দেশে সেই প্রেসিডেন্টের ইন্টারভিউগুলি করে। তো আমাদের কি হয়েছে এখানে আপনি দেখেন, আমাদের বেলা হচ্ছে যে আমরা মনে করি আমি ভালো করি বা না করি, দিন শেষে মাস শেষে আমার বেতন আছেই। তো ওইখান থেকে বেরোনোর জন্য, অ্যাকাউন্টেবিলিটি করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি কীভাবে আসে? যখনই আমি দেখবো যে ইফ আই ডোন্ট পারফর্ম, আমি 50 করলে 1 লাখ পাবো, আমি 49 কোটি পাবো না, আমি যে 100 কোটি 5 লাখ পাবো, তা নাহলে পাবো না, তখন ওই দৌড়ঝাঁপ লাগবে। তখন তার নিজের পার্সোনাল কোচ, নিজের ট্রেনিং করা, নিজের সময় মতো উঠে। কিন্তু এটা কি সম্ভব হবে বাংলাদেশের ক্রিকেট? সব দেশে করতেই হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন আমাদের মতো দেশে আবেগের দেশ, আবেগ নিয়ে তো আপনি কোথাও আগাতে পারবেন না, বুক থাপড়াতে পারবেন, করতে পারবেন, করতে। আপনি ওয়েস্ট ইন্ডিজ টিমকে দেখেছিলেন? তারা কি ম্যাচটা জেতার পরে কি মাঠে দৌড় দিছে নাকি পুরা টিম? না। যদি আপনারা যে ম্যাচটা জিততেন দেখতেন মাঠে ওই বেল বয়, বল বয় সহ সব ঢুকে গেছে মাঠে সেলিব্রেট করতে। সেলিব্রেশন হবে। আপনি যদি খেয়াল করে থাকেন, একটা ভিডিওটা যদি অন করেন, সৌম্য সরকার যে ক্যাচটা যেখানে আউট হলো ডিপ স্কোয়ার লেগে, ওখানে ফিল্ডার ছিল না, ওই বলটা করার আগে ড্যারেন স্যামি তাদের হেড কোচ ওইখান থেকে বসে সিগন্যাল করতেছে, এরকম করতে, এরকম দেখাইতেছে ওকে এই জায়গায় আনো। এই জায়গাটা আসলে খুব বড় পার্থক্য চোখে পড়েছে বাংলাদেশের, কিন্তু কোচিং ম্যানেজমেন্ট বা ওই জায়গাটায় কিন্তু এই অ্যাক্টিভনেসটা আমরা দেখি নাই, ছিল না, তাদেরই নাই বল ল্যাঙ্গুয়েজ। এবং আরেকটা জিনিস দেখেন, হু বোল্ড ইউর ফার্স্ট 1 ওভার? মোস্তাফিজ, পেসার। হু বোল্ডস ওয়েস্ট ইন্ডিজের ওভারটা কে করলো? আকিল হোসেন, স্পেন। আকিলটা কে? আকিল হোসেনের কি তার ফিজিক্যাল প্রিপারেশনটা কি ছিল? ভোর 2:30টার সময় তার প্লেন নামছে ঢাকা এয়ারপোর্টে, হোটেলে যেতে যেতে লাগছে আরো 2 ঘন্টা, তারপরে ঘুমাইতে গেছে, দুপুরে উঠে এসে ম্যাচ খেলছে, অ্যান্ড হি বোল্ড ওয়েল ইন দ্য মেইন ম্যাচ। এবং পরে দেখেন কনফিডেন্স অফ দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য টিম ম্যানেজমেন্ট যে আকিল উইল বোল দ্য লাস্ট, ও বলল 1 ওভার, কারণ লেফট আর্ম স্পিনার। আমরা কিন্তু নাসুমকে জো করে করতে পারতাম ওখানে, এত সোজা হইতো না। পেস বোলারে লেগে গেলে বল চলে যায়, এই চলে যায়। ওই সময়টা নার্ভাসনেস কাজও করে, যদিও মুস্তাফিজ ভেরি কুল গাই, সে কুল থাকে, বাট ইটস এ লটারি। রাইট। অসংখ্য ধন্যবাদ রকিবুল হাসান, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই স্পোর্টসে যোগ দেওয়ার জন্য। আবু হুরায়রা তামিম, আপনিও যদি শেষে আর কিছু যোগ করতে চান, আর কোনো কিছু বাংলাদেশ ক্রিকেট নিয়ে, আমরা জানি অনেক হতাশার কথা বলতে পারি, স্টিল আমরা আশাটা রাখতে চাই যে বাংলাদেশের ক্রিকেট, ধরুন আমরা যে কথা বলছি, ঘুরে দাঁড়াবে, উইকেটে স্পোর্টিং হবে, টিম ম্যানেজমেন্ট ওইভাবে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, বাট সেটা কবে হবে এই প্রশ্নটা আসলে সবসময় থেকে যায় আমাদের মধ্যে। আমার মনে হয় যে এই সিরিজের পরে আমাদের উইকেটটাকে আসলে চেঞ্জ করা উচিত, যে স্পোর্টিং উইকেট বানানো উচিত এবং যথাযথ ক্রিকেটটাই খেলা উচিত, মানে ওই লুকোচুরি না, আমাদেরকে ফ্রেশ ক্রিকেটটাই খেলতে হবে, যে আমাদের ব্যাটসম্যান বলার তৈরি করার জন্য। আমরা টুর্নামেন্টে কী করলাম সেটা পরের ব্যাপার, কিন্তু আমাদের আগে ব্যাটসম্যান বলার তৈরি করতে হবে এবং মেন্টালি উন্নতি করতে হবে, সেটা টপ টু বটম, আপনার ওই বল বয় থেকে শুরু করে প্রেসিডেন্ট সহ সবার। না নিশ্চয়ই, এবং নতুন বোর্ড এসেছেন, নতুন সভাপতি নেতৃত্বে অনেকেই নতুন দায়িত্বে এসেছেন, আমরা আসলে সবকিছু নতুন ভাবে দেখতে চাই। তবে
এবার আমাদের বোর্ডে কিন্তু অনেক ক্রিকেটার আসছে, ইয়া আমরা আশা সাবেক ক্রিকেটার করতেই আছেন পারি। অনেকে, রাইট। আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, দে অল ফর্মার ক্যাপ্টেন, এবং বুলবুল তো পুরো ক্রিকেটটাকে ছড়িয়ে দিয়েছে। রাজাক ভাই আছেন, পাইলট ভাই আছেন, অবভিয়াসলি আমরা উই ক্যান So হোপ we can ফর দ্য expect. বেস্ট আসলে। সো আমরা যখন এই আলোচনাগুলো করলাম, অবশ্যই বাংলাদেশ নিয়ে সমালোচনা করলাম, বাট আমার মনে হয় উই শুড অল গিভ ক্রেডিট টু ওয়েস্ট ইন্ডিজ। তারা যেভাবে এই কন্ডিশনটাকে অ্যাডাপ্ট করেছে এবং পারফর্ম করছে, এটা আসলে যে কোনো প্রফেশনাল টিমের আসলে পার্থক্যটা গড়ে দেয় সেই জায়গাটাতে, এবং বাংলাদেশ অবভিয়াসলি তাদের পারফরমেন্সটা লেভেল আপ করবে। আজকের মতো আমরা আসলে সেই আশাবাদ রেখে আমরা শেষ করতে চাইছি এনিগমা টিভির এই আয়োজন স্পোর্টসে। দেখা হবে আবারও আগামী সপ্তাহে নিশ্চয়ই নতুন বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।